আপনি কে? কাকে চাই? মৌনতা চোখে মুখে স্বাভাবিকতা ফুটিয়ে তুলল, নম্র কণ্ঠে বলল, জি আমি মৌনতা, সুলতানা আন্টির সাথে দেখা করতে এসেছিলাম। মৌনতার কথা শুনে যুবক একগাল হাসলো, আশেপাশে তাকিয়ে হাস্যোজ্জ্বল চোখে মুখে বলল, আমি আপনার সুলতান আন্টির বড় পুত্র আবির। আপাতত আপনার আন্টি আমাকে বাজার থেকে তরমুজের বদলে বাঙ্গি আনার অপরাধে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাই আপনার সাথে খুব ভালোভাবে সাক্ষাতের সুযোগ পেলাম না, দুঃখিত। এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু থামলো আবির, কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে আবার বলল, আপনি বরং ঘরে ঢুকে মায়ের সাথে দেখা সাক্ষাৎ করুন। আমি তার মধ্যে আপনার আন্টির আদেশ মোতাবেক বাড়ির বাহির থেকে ঘুরে আসি। নয়তো কিছু মুহূর্তের মধ্যেই আমার পেটে ঝাঁটা নয়তো খুন্তি উঠবে। কণ্ঠে তোলা কথাগুলোর কোনো রূপেই সমাপ্তি ঘটিয়ে আবির মৌনতার পাশ কাটিয়ে বাইরে বেরিয়ে গেল। লিফটের পানে না ছুটে হেলে দুলে নামতে শুরু করলো সিঁড়ি বেয়ে। মৌনতা কিঞ্চিত সময় নিয়ে ফেল করে তাকিয়ে রইল আবিরের চলে যাওয়ার পানে। এটা আদর্শের বড় ভাই? কেমন যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে মেয়েটার। দুজনের ব্যবহার, আচার আচরণে কি বিশাল পার্থক্য। আবির আজ প্রথম সাক্ষাতেই যেভাবে অতি পরিচিত ন্যায় বাক্য আলাপ করে গেল, আদর্শের আচরণে তা কখনো দেখা যায়নি। আবিরের সাথে কখনো দেখা সাক্ষাৎও এর সুযোগ না হলেও সুলতানা বেগমের কাছ থেকে মৌনতা বেশ অনেকবার শুনেছে তার বড় ছেলেটা ভীষণ মিশুক, চটপটে, হাস্যোজ্জ্বল এবং রসিক। তাই বলে এতটা? মৌনতা আর বেশি ভাবলো না, নিজের ভাবনার অবসান ঘটিয়ে ঢুকলো ঘরের ভেতরের দিকে। গলা স্বর একটু বাড়িয়ে ডাক পারলো, আন্টি, আন্টি। সুলতানা বেগম বেরিয়ে এলেন রান্নাঘর থেকে। এত বছর পরে নিজের চোখের সম্মুখে সুলতানা বেগমকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ল মৌনতা। মহিলা আগে থেকে বুড়িয়ে গেছেন অনেকটা, মুখশ্রীতে বয়সের ছাপ স্পষ্ট। মাত্র এক বছরেই মাথার চুলগুলো পাক ধরেছে, চামড়ায়ও ভাঁজ পড়েছে। মৌনতা নিজেকে ধরে রাখতে পারল না, দৌড়ে গিয়ে জাপটে ধরলো সুলতানা বেগমকে, উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আন্টি, আন্টি কতদিন পর দেখা তোমার সাথে, কেমন আছো তুমি? সুলতানা বেগমও আবেগে আপ্লুত হলেন, ওষ্ঠভাজে শুকনো হাসির রেখা ফুটিয়ে তুলে বললেন, আমি ভালো আছি, তুই কেমন আছিস? মৌনতা সুলতানা বেগমকে ছেড়ে দাঁড়ালো, মহিলার মুখপানে তাকিয়ে বলল, আমি ভালো আছি, কিন্তু তুমি বুড়ি হয়ে গেছো আন্টি। সুলতানা বেগম হাসলেন, মৌনতার গাল টেনে বললেন, সময়ের সাথে সাথে পরিবেশ, প্রকৃতির সবকিছুরই পরিবর্তন ঘটে। সেখানে আমি তো মানুষ মাত্র, আর তুইও এত বড় হয়ে গেছিস। প্রথম দেখায় আমি একদম চিনতে পারিনি কিন্তু। সুলতানা বেগমের কথার পরিপ্রেক্ষিতে মৌনতা উত্তর দিল না কোনো, শুধু ঠোঁটেলিয়ে হাসলো। সুলতানা বেগম বসার রুমে সোফায় বসালেন মৌনতাকে, ঝটপট এক বাটি আচার এনে দিলেন মেয়েটাকে, হেসেই বলল, তুই তো আচার ভীষণ পছন্দ করতিস, তাই যেদিন শুনেছি তুই ঢাকায় এসেছিস সেই দিনই আচার বানিয়ে রেখে দিয়েছিলাম। মৌনতা হাসলো, হাত বাড়িয়ে আচারের বাটি হাতে নিল। কিন্তু মন কি আর তার আচারের মধ্যে আছে নাকি? এসে থেকে বাহিরে বাহিরে যতই উৎফুল্লতা দেখাক না কেন, ভেতরে ভিতরে আদর্শহীনা অস্থিরতায় ভুগছে সে। এসে থেকেও তো আদর্শকে চোখে পড়লো না একবারও। ছেলেটা কি তবে বাড়িতে নেই? সুলতানা বেগমকে জিজ্ঞেস করতেও কেমন ইতস্তত লাগছে মৌনতার। সে আবার কি না কি ভেবে বসে। পরক্ষণেই নিজের মস্তিষ্কের ভাবনার তীব্র প্রতিবাদ জানালো মেয়েটার হৃদয়। তারা এক ক্লাসে পড়াশোনা করে, সে সুবাদে তো আদর্শের খোঁজ নিতেই পারে। এখানে এত ইতস্ততার কি আছে? নিজের ইতস্তত বোধকে পাশে ঢেলে মৌনতা সুলতানা বেগমকে প্রশ্ন করলো, আন্টি আদর্শ কোথায়? ওকে দেখছি না কোথাও। জ্বর এসেছে ছেলেটার, রুমে আছে সে। সুলতানা বেগমের স্বাভাবিক কণ্ঠস্বর, কিন্তু পরক্ষণে ছটফট করে উঠলেন। হন্তদন্ত হয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, দেখেছিস আমি যে রান্নাঘরে রান্না বসিয়ে এসেছি, তা একদম ভুলে বসেছিলাম। তুই বস, আমি আসছি। সুলতানা বেগম চলে গেলেন। তবে মৌনতা তার কথা মতো বসে রইল না। হাতের আচারের বাটিটা সামনের টেবিলে রেখে উঠে দাঁড়ালো সে। চোখ ঘুরিয়ে খুঁজতে লাগলো আদর্শের কক্ষ। খানিক সময়ের মধ্যেই মৌনতা খুঁজেও পেয়ে গেল ছেলেটার কক্ষ। বাসার সব কক্ষের মধ্যে এক কক্ষের দরজা বন্ধ দেখে মৌনতা ধরে নিয়েছে এটা আদর্শের কক্ষ। মেয়েটা গিয়ে দাঁড়ালো সে বন্ধ দরজার সম্মুখে। হৃদয়ে অস্থিরতারে সেবার যেন আরো বিধ্বস্ত রূপ ধারণ করেছে। ছেলেটা জ্বর এসেছে, অসুস্থ শুনে কেমন মনটা ছটফট করে উঠেছে মৌনতার। আচ্ছা, ছেলেটা কি খুব বেশি অসুস্থ? জ্বর একদম কাবু করে ফেলেছে তাকে? নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারলো না মৌনতা, হাত বাড়িয়ে টোকা দিল আদর্শের কক্ষের দরজায়। প্রথমবারে দরজা না খুললে মেয়েটা আবার ধাক্কা দিল দরজায়। এবার আর বেশি সময় দিল না,
মিনিটের মাথায় খুলে গেল দরজাটা। দৃষ্টির সম্মুখে হাজির হলো উস্কো খুস্কো চুলে, পরনে 3 কোয়ার্টার প্যান্ট আর টি শার্ট জড়ানো আদর্শ। জ্বরের দরুন মুখটা শুকিয়ে গেছে বেশ, চোখ দুটোতেও কেমন রক্তিম আভা ছেয়ে গেছে। মৌনতার কলিজাটা যেন ধক করে উঠল। এ কেমন এলোমেলো রূপ ছেলেটার, যা মুহূর্তেই ঝড় তুলে দিচ্ছে মেয়েটার হৃদয়। কোনো পুরুষের এলোমেলো রূপও মাদকপূর্ণ হতে পারে জানা ছিল না মৌনতার। এলোমেলো দৃষ্টি ফেললো মেয়েটা, আমতা আমতা করে বলতে চাইলো কিছু একটা, তবে সে সুযোগ আর পেল না। তার আগে আদর্শ হুট করে মৌনতাকে শক্ত করে জড়িয়ে ধরলো নিজের সাথে। মৌনতা চমকালো, ভরকালো, স্তব্ধ হলো, কম্পিত হলো মেয়েটার ছোট্ট খাট্ট দেহখানা। অজানা অদ্ভুত অনুভূতিতে আবিষ্ট হলো মন প্রাণ। মস্তিষ্ক নিজের থেকে আদর্শকে সরিয়ে নিতে চাইলেও দেহ যেন অবশ হয়ে পড়েছে, যেন চাইলেও সরিয়ে দিতে পারছে না ছেলেটাকে। মিনিট দুয়েক এভাবে আদর্শ নিজের বাহুবন্ধনে জড়িয়ে রাখলো মৌনতাকে, অতঃপর ছেড়ে দিল। মৌনতা যেন হাফ ছেড়ে বাঁচল। অনুভূতির জোয়ারে ভেসে যাওয়া মন প্রাণকে কাবু করিয়ে মরিয়া হয়ে উঠল সে, কিন্তু সে সুযোগটাও আদর্শ দিল না। মৌনতা কিছু বুঝে ওঠার আগেই ছেলেটা নিজের দুহাত বাড়িয়ে মৌনতার মুখটা নিয়ে দুহাতের ভাঁজে নিল। একটু ঝুঁকে শব্দ করে টুপটাপ চুমু খেলো মৌনতার নরম দুগালে। শিওরে উঠল মেয়েটা, বিদ্যুতে স্পর্শ করলো যেন তার অঙ্গে। মৌনতার তড়িৎ বেগে ছিটকে দূরে সরে দাঁড়ালো আদর্শ থেকে, হতবাক কণ্ঠে বলল, কি 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 করছেন কি? আদর্শের ঘোর কাটলো বোধহয়। বিস্মিত দৃষ্টিতে সে তাকালো মৌনতার পানে, হতবাক কণ্ঠে প্রশ্ন করলো, তুমি আমার কল্পনা নও? মৌনতা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, আমি আপনার কল্পনা হতে যাব কেন? জেগে জেগে স্বপ্ন দেখছেন নাকি? আদর্শ এবার বিস্তর অপ্রস্তুত হলো। সে কিনা জ্বরের ঘোরে কল্পনা ভেবে মৌনতাকে জড়িয়ে ধরেছে, আবার চুমুও খেয়ে ফেলেছে। লজ্জারা হানা দিল মুহূর্তেই, কান লাল হলো আদর্শের। আবার হৃদয়ে কেমন খুশি খুশিও অনুভব হচ্ছে। এটা তার জীবনের প্রথম চুমু ছিল, তাও প্রিয় নারীকে। ইস, অপ্রস্তুত ভঙ্গিতে ঠাস করে মৌনতার মুখের উপর দরজাটা আটকে দিল আদর্শ। মৌনতা চৌকিত হলো আবারও। কোথা থেকে কি হলো সবটাই কেমন গুলিয়ে যাচ্ছে তার। আদর্শ দরজা খুলল, তাকে জড়িয়ে ধরলো, চুমু খেলো, আবার দরজা বন্ধও করে দিল। চুমুর কথাটা মনে পড়তে হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় বেড়ে গেল মেয়েটার। লাজে রাঙা হলো, হাত পা কেমন ঝিমঝিম করতে শুরু করলো। আর সে দাঁড়ালো না আদর্শের দরজার সম্মুখে, দ্রুত বসার কক্ষে এসে আচার খেতে শুরু করলো মন প্রাণ দিয়ে। চারদিকে উত্তপ্ত রৌদ্র, আকাশের সূর্যটাও নিজের প্রখরতা ছড়াচ্ছে ভীষণভাবে। শুক্রবারে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে এসেছিল মেহেদি। খেয়ে দিয়ে হাত ধুয়ে কেবল দাঁড়িয়েছিল সে, এক হাতে টিস্যু নিয়েছিল আর হাত মুছবে বলে, কিন্তু তখনই তার দৃষ্টি আটকালো অধুর এক রমণীর উপরে। মেহেদি ভালোভাবে তাকালো সেদিকে। না, সে ভুল দেখছে না, এ তো সেই হাইজেনিকের বাচ্চা। ছেলেটা নিজের পানিতে ভেজে হাতটার পানে তাকিয়ে কিটকিটিয়ে হাসলো। শয়তানি বুদ্ধি নাড়াচাড়া দিয়ে উঠলো তার মস্তিষ্কে। কলেজে এই স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর নিয়ে কম অপমান করেনি, এবার তারও সময় এসেছে অপমানের সঠিক বদলা নেওয়ার। মেহেদি নিজের অন্য হাতের টিস্যুটা ফেলে দিল, আস্তে ধীরে এগিয়ে গেল ইভার পানে। মেয়েটার অগোচরে খুব সুন্দরভাবে হাত মুছলো তার ওড়নায়, কিন্তু বিপত্তি বাঁধলো হাত মোছার শেষে। আর একটু ঘেঁষে ঘষে মনের ঝাল মিটিয়ে হাত মুছতে গিয়েই ইভার ওড়নায় টান পড়লো। তড়িৎ বেগে পিছু ফিরে তাকালো মেয়েটা। প্রথমে মেয়েদিকে এখানে দেখে অবাক হলেও পরক্ষণেই নিজের ওড়নায় এভাবে অস্বাস্থ্যকরভাবে ছেলেটাকে হাত মুছতে দেখে চেতে গেল মেয়েটা। ঝাঁঝালো কণ্ঠে বলল, কি হচ্ছে নাকি বাদর ছেলে? আপনি আমার আপনার অস্বাস্থ্যকর হাত মুছছেন কেন? মেয়েদি থতমত খেয়ে গেল। এইভাবে যে ইভা হঠাৎ পেছনে ঘুরবে ভাবতেও পারেনি ছেলেটা। তবে না, এভাবে নিজের মাথায় দোষ নিয়ে আবারও সে এই হাইজেনিকের বাচ্চার থেকে অপমান নেওয়া যাবে না, কোনো মতেই না। মেয়েদি চোখে মুখে অবাক হওয়ার ভান ধরলো। হুট করে এবার ওনার যে অংশে নিজের হাত মুছেছিল সে অংশ ধরলো চোখের সম্মুখে। নাড়িয়ে চাড়িয়ে ওড়নাটা দেখে সন্ধিয়ান গলায় বলল, এটা তোমার ওড়না? এত পাতলা? আমি তো ভেবেছিলাম টিস্যু, তাই তো হাত মুছে ফেলেছি। ইভা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেয়েদির পানে, দাঁতে দাঁত চেপে বলল, আমার ওড়না এতটা পাতলা নয় যে আপনি টিস্যু ভাববেন। মেয়েদি মুখ বাঁকালো, নিরীহ কণ্ঠে বলল, তুমি হলে হাইজেনিকের বাচ্চা, চলতে ফিরতে টিস্যুর দোকান। তোমার ক্ষেত্রে সামান্য একটা টিস্যুর ওড়না ব্যবহার এতটা অস্বাভাবিক কিছু নয়। ইভা তেতে গেল, কটমট করে বলল, আমি টিস্যু রাখি জীবাণু থেকে বাঁচতে। ইভা নিজের কণ্ঠে তোলা বাক্যের সমাপ্তি ঘটিয়ে নিজের ওড়নাটা ধরল। যে অংশে মেহেদি হাত মুছেছে সে অংশ দেখতে দেখতে বলল,
অথচ আপনার অস্বাস্থ্যকর হাতটা আপনি আমার অন্যায় মাঝে আরো জীবাণু লাগিয়ে দিলেন। বেয়াদব, অস্বাস্থ্যকর লোক একটা। মেহেদি ফুঁসে উঠল। সে বেয়াদব অস্বাস্থ্যকর লোক? এত বড় সাহস এই হাইজেনিকের বাচ্চার, তাকে অপমান করে? দাঁতে দাঁত চেপে মেহেদি শুধালো। আমার হাত অস্বাস্থ্যকর? আমার হাতে জীবাণু আছে? ইভা ভেঙচি কাটলো, মুখ বাঁকিয়ে বলল। তা নয় তো কি? মেহেদি দাঁতে দাঁত চেপে ওষ্ঠ প্রসারিত করলো। অতপর হুট করে এবার ওনার হাত মোছার অংশটা টেনে ছিঁড়ে ফেললো মুহূর্তেই। ইভা হকচকালো, ব্যস্ত কণ্ঠে বলল। এটা কি করলেন আপনি? পাগল হয়েছেন? আমার নতুন ওড়না। মেহেদি তার হাতে ধরে রাখা ইভার ওড়নার ছেঁড়া অংশ নিচে মাটিতে ফেললো। সেটার উপর পা রেখে পিষ্ট করলো মনের ঝাল মিটিয়ে। অতপর ইভার পানে তাকিয়ে বলল। নেও, পা দিয়ে মরিয়ে তোমার অন্যায় লেগে থাকা আমার হাতের সকল জীবাণুকে হত্যা করে দিয়েছি। এবার খুশি তো? ইভা যেন বাকশূন্য হয়ে পড়লো। কি বলবে ভেবে পেল না। এইটুকু কারণে এই ছেলেটা তার নতুন ওড়নাটা ছিঁড়ে নেবে? এখন সে ছেঁড়া ওড়না পরে এই বিয়ে বাড়িতে ঘুরবে কিভাবে? ইভা হাত ধারা নিজের চশমা ঠিক করলো বার কয়েক। এরপর তীব্র বেগে চড়াও হলো মেহেদির উপর। ঝাঁঝালো কণ্ঠে বলল। আপনি এটা কি করলেন? আমার ওড়নাটা ছিঁড়ে নিলেন। আপনাকে আমি শুধুমাত্র অস্বাস্থ্যকর ভেবেছিলাম। আপনি তো শুধু অস্বাস্থ্যকর নয়, চরম অসভ্য। মেহেদি এবার যেন আকাশ থেকে পড়লো। হতবাক সুরে বলল। ছি ছি, এসব কি বলছো তুমি? আমি তোমার হয়ে তোমার অন্যা থেকে জীবাণুগুলোকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হত্যা করলাম, আর তুমি কি আমাকে অশুভ উপাধি দিচ্ছ? এর জন্যই মানুষ বলে আজকালকার যুগে ভালো মানুষের বাত নেই। ইভা যেন মেয়েদের কথা শুনে হা হয়ে গেল। ছেলেটা কোথা থেকে কি বলল, মাথার তার কিছুই আটকালো না। মেয়েদিও মেয়েটা চুপ থাকার সুযোগটাই কাজে লাগালো। ইভাকে একটা ভেঙচি কেটে কোনো রকমে কেটে পড়লো ছেলেটা। এখানেই থাকা মানেই এখন বিপদ। এই হাইজেনিকের বাচ্চা নিশ্চয়ই এবার চড়াও হবে তার উপর। তাছাড়া এ তো শুধু হাইজেনিকের বাচ্চা নয়, পাপা কি পারিও বটে। পরে দেখা গেল মেয়েটার ওড়না ছেঁড়ার অপরাধে পাখির মতো পাপা পাপা ধ্বনি তুলে বিয়ে বাড়ি মাথায় তুললো। তখন মেয়েদের মানিজ্যতের কি হবে? তার থেকে বরং মানিজ্যত নিয়ে আগেভাগেই কেটে পড়ায় শ্রেয়। কিছুটা সময় অতিবাহিত হলো। ইভা দাঁড়িয়ে রয়েছে বিয়ে বাড়ির এক কোণে। খেতে বসে তার বাবা মাকে হারিয়ে ফেলেছিল সে। পরে বাবার কাছে কল করলো। সে বলল তারা খাচ্ছে, সে যেন এক কোণে দাঁড়িয়ে থাকে। খাওয়া শেষ হলেই খুঁজে নিবে তাকে। হঠাৎই জন চারেক কিশোর এসে দাঁড়ালো ইভার পাশে। কিঞ্চিত সময়ের মধ্যেই হাসি ঠাট্টায় মেতে উঠল তারা। ইভাকে ইঙ্গিত করে নানা ধরনের বাজে কথায় লিপ্ত হলো। একটা ছেলে তো বলেই বসলো। ইভা শিউরে উঠল। ঘৃণা জন্মালো তার মনে, তবে ভয়ের দরুন বলতে পারলো না কিছুই। পাছে যদি ছেলেগুলো তার উপর চড়াও হয় আরও, তার কোনো ক্ষতি করে দেয়। ইভা টিভিতে দেখেছে শহরের বুকে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে কিশোর গ্যাং। এরা না কাউকে ভয় পায় আর না বড় ছোট কাউকে মেনে চলে। এদের সাথে অতিরিক্ত লাগতে গেলে রাগে ক্ষোভে এরা পথে ঘাটে উত্ত্যক্তকরণ, ক্ষতি করা, অপহরণ কিংবা খুনের মতো জঘন্য অন্যায়ও লিপ্ত হতে পর্যন্ত পিছপা হয় না। ইভা ভয়ার্ত চোখে এদিক সেদিক তাকালো। হঠাৎ দেখা মিলল মেহেদির। ছেলেটা এক কোণে দাঁড়িয়ে খড়কে দ্বারা দাঁত খুঁজছে। ইভার ছেলেটার নিকট বিন্দুমাত্র যাওয়ার ইচ্ছা না থাকার সত্ত্বেও লম্বা লম্বা পা ফেলে গেল। এই বিপদের সময় এই ভরসা। বিয়ের বাড়ির আর কাউকে সে চেনে না তেমন। এই ছেলেটার সাথে ঝগড়া হোক বা বিবাদ, একে সে চিনে। ইভা কোনো কথা না বলে নিশ্চুপভাবে দাঁড়ালো মেয়েদের পাশে। সেটা দাঁত কুচতে কুচতে খেয়াল করলো ইভাকে। খানিকটা অবাকও হলো সে। দাঁত খোঁচা বন্ধ করে ভ্রু কুচকে মেহেদি বলল। কি মিস হাইজেনিকের বাচ্চা, হঠাৎ শত্রুপক্ষের পাশে এসে ঠাঁই নিলেন যে? ইভা উত্তর দিল না কোনো। ভয়ার্ত দৃষ্টিতে সে তাকালো বখাটে কিশোরগুলার পানে। মেহেদি লক্ষ্য করলো মেয়েটার চোখে মুখে ভয়ের ছাপ। কুচকানো হৃদয়ে আরও কুচকে এলো ছেলেটা। ইভার দৃষ্টি অনুসরণ করে সে তাকালো সম্মুখ পানে, দেখলো ছেলেগুলোকে। মেয়েদের বিচক্ষণ মস্তিষ্ক বিষয়টা ধরতে খুব একটা সময় নিল না। মস্তিষ্ক বিক্ষিপ্ত হলো মেহেদির। থমথমে কণ্ঠে সে বলল, আমার সাথে এসো। কথাটা বলেই মেহেদি পা বাড়ালো বখাটেগুলোর পানে। তবে ইভা তার পিছু গেল না। সে আতঙ্কিত ভঙ্গিতে গুটিসুটি মেরে দাঁড়িয়ে রয়েছে পূর্বের স্থানে। মাঝপথে গিয়েও মেহেদি যখন দেখলো ইভা আসছে না, তখন আবার ফিরে এলো সে। নিজের হাত বাড়িয়ে খপ করে ধরলো ইভার এক হাত, টেনে নিয়ে দাঁড় করালো ওই কিশোর ছেলেগুলোর সম্মুখে। এক এক করে চারজন কিশোরের পানে দৃষ্টি নিক্ষেপ করে বলল, বিয়ে বাড়িতে খেতে এসেছিলে নাকি মেয়ে পটাতে? মেয়েদের কথায় ছেলেগুলো যেন মজা পেল। কিটকিটিয়ে হেসে উঠল তারা। একজন আবার বেশ সাহসিকতার সাথে জবাবও দিল, খাওয়া তো ছিলে মাত্র, আমরা তো এসেছি বড় আপু পড়াতে।
মেহেদি এক পলক তাকালো ইভার পানে, অতপর ছেলেগুলোকে সাবলীল কণ্ঠে বলল, এটাকে নিবি নাকি? তোদের বড় আপু ডাক্তারি পড়ছে একবার ডাক্তার হয়ে গেলে ভালো ইনকাম করবে কিন্তু। এবার হৃদয় এবার যেন ভয়ের মেলা বসলো। এই ছেলেগুলোর থেকে বাঁচতে সে শরণাপন্ন হয়েছিল মেহেদির, আর মেহেদিকে নিয়ে এদের সম্মুখে এনে দাঁড় করিয়ে দিল। ঝগড়ুটে হলেও মেহেদিকে ভালো ভেবেছিল ইভা, কিন্তু মেয়েটার ভাবনাকে মিথ্যা প্রমাণ করে এই ছেলেটা বখাটেদের দলের নাম লিখালো। আজ বাবা মায়ের সাথে থাকলে এমন পরিস্থিতির শিকার কখনোই হতো না ইভাকে। মেয়েটার আখি দয়ে ভরে এলো, খুব করে চাইলো মেহেদির হাতের বাঁধন থেকে নিজের হাত ছাড়াতে, কিন্তু মেহেদি ছাড়ালো না, উল্টো আরো শক্ত করে ধরলো হাতখানা। ছেলেগুলো কেমন লোলুপ দৃষ্টিতে ইভার মাথা থেকে পা পর্যন্ত পরখ করলো। অতঃপর তাদের মধ্য থেকে একজন বলল, তাহলে তো ভালোই হয়, দিয়ে দাও নিয়ে তাই এখনই। কথাটা বলেই হো হো করে হেসে উঠলো কিশোর চারজন। তাদের সাথে হেসে উঠলো মেহেদিও, হেসে বলল, কিন্তু এই মেয়ে যে আবার অস্বাস্থ্যকর বিষয়টি একদম পছন্দ করে না। একে নিতে হলে তোদের আগে অস্বাস্থ্যকর থেকে স্বাস্থ্যকর হতে হবে। এটা বলে মেহেদি আবার তাকালো ইভার পানে, আদেশের সুরে বলল, ওদের কিছু টিস্যু দাও তো মিস হাইজেনিক। ওদের অস্বাস্থ্যকর মুখগুলো অতি শীঘ্রই স্বাস্থ্যকর করার ক্লান্ত প্রয়োজন। ইভা ফেলফেল করে চেয়ে রইল মেহেদির পানে। ছেলেটা কি পাগল হয়েছে? কি সব অদ্ভুত কথা বলছে। বেশ কিছুক্ষণ অতিবাহিত হলেও ইভাকে টিস্যু বের করতে না দেখে বিরক্ত হলো মেহেদি। কিছুটা ধমকের সুরেই বলল, কি হলো, টিস্যু দিতে বললাম না? ইভা আর দেরি করলো না, কাঁধে ঝুলানো ছোট ব্যাগ থেকে কয়েকখানা টিস্যু বের করে এগিয়ে দিল ছেলেগুলোর পানে। মেহেদিও ছেলেগুলোর পানে তাকিয়ে বলল, এগুলো দিয়ে তাড়াতাড়ি হাত মুখ মুছে নে তোরা। ছেলেগুলো ভ্রু কুচকালো, কিছুটা ক্রোধিত কণ্ঠে বলল, মজা করছিস আমাদের সাথে? মেহেদির দৃষ্টি তীক্ষ্ণ হলো, দাঁতে দাঁত চেপে বলল, মজা তো তোরা করছিস আমাদের সাথে। দ্রুত টিস্যু দিয়ে হাত মুখ মোছ, নয়তো এক্ষুনি বিয়ে বাড়ির সব জনগণকে একত্র করে একটা করে গণদোলাই খাওয়াবো। চিনিস আমাকে? ছেলেগুলো এবার ভয় পেয়ে গেল খানিকটা। এবার হাত থেকে টিস্যু নিয়ে দ্রুত হাত মুখ মুছলো, মৃদু চিৎকার করলো, থমথমে কণ্ঠে ইভাকে বলল, এবার স্যানিটাইজার দাও। স্যানিটাইজার দিয়ে হাত মুখ ভালোভাবে পরিষ্কার করুক, বিশেষ করে মুখটা। ইভা আমতা আমতা শুরু করলো, একটু সময় নিয়ে বলল, স্যানিটাইজার পেটে গেলে সমস্যা হতে পারে। হ্যান্ড স্যানিটাইজারে অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল ও রাসায়নিক দ্রব্য থাকে, যা পেটে গেলে মানুষের স্বাস্থ্যের ক্ষতিকর কারণ হতে পারে। মেহেদি বাঁকা হাসলো, শক্ত কণ্ঠে বলল, হোক, মরে যাক ওরা। তারপর আমি না হয় পেপারে ছবি দেব। বিয়ে বাড়িতে মেয়ে পটাতে না পেরে স্যানিটাইজার খেয়ে 4 কিশোরের আত্মহত্যা। এইটুকু বলে থামলো মেহেদি, দাঁতে দাঁত চেপে আবার বলল, আমি তো শুধুমাত্র স্যানিটাইজার দিয়ে ওদের মুখ পরিষ্কার করতে বলেছিলাম, অথচ সেই মুখ দিয়ে ওরা নারীদের দিয়ে অস্বাস্থ্যকর এবং অসভ্যতর কথা উৎপত্তি ঘটায়। সেই মুখে আমার আগুন জ্বালিয়ে দেওয়ার উচিত ছিল। এবার ভরকে গেল কিছুটা। না, ছেলেটাকে যতটা খারাপ মনে করেছে কিঞ্চিত সময় পূর্বে, ভেবেছিল ততটা খারাপ নয়। তবে মেহেদির কথায় ভীত হলো কিশোর চারজন। এতক্ষণ যা করার করেছে, এখন এর সাথে লাগতে গেলে যে বিয়ে বাড়িতে একটা ঝামেলা বাঁধবে, আর সেই ঝামেলায় তারাই ফাঁসবে, তা বেশ ভালোই বুঝেছে। ছেলেগুলো আর কথা বাড়ালো না, কোনো রকমে মেহেদির সম্মুখ থেকে কেটে পড়ার জন্য পা বাড়ালো। কিন্তু মেহেদি সে এত তাড়াতাড়ি এদের ছেড়ে দিলে তো? চলে যাওয়ার জন্য ছেলেগুলো পা বাড়াতেই তাদের ধমকে উঠল মেহেদি, রুক্ষ কণ্ঠে বলল, ওকে সরি না বলে তোরা যাচ্ছিস কোথায়? ছেলেগুলো আবার ফিরে এলো, একে একে আমতা আমতা করে বলল, সরি। কোনো রকমে কথাটুকু বলেই এক প্রকার পালিয়ে গেল ছেলেগুলো। ইভা কৃতজ্ঞ হলো, যতই ঝগড়া বিবাদ থাকুক না কেন, মেহেদি তার বিপদের সময় পাশে দাঁড়িয়েছে। ইভা চোখ তুলে তাকালো মেহেদির পানে, মিনমিনিয়ে কণ্ঠে বলল, ধন্যবাদ। মেহেদি ঘাড় বাঁকিয়ে দেখলো ইভাকে, ঠোঁট কামড়ে হেসে বলল, তোমার হাতটা ভীষণ নরম। কি মাখছো হাতে? হ্যান্ড স্যানিটাইজার মাখতে মাখতে হাত এত নরম হয়েছে নাকি? ইভা অপ্রস্তুত হলো, দ্রুত মেহেদির হাতের ভাঁজ থেকে নিজের হাত ছাড়াতে ব্যস্ত হলো। মেহেদিও আর হাত ধরে রাখলো না, ছেড়ে দিল হাতটা। ছাড়া পেয়ে এলোমেলো দৃষ্টি ফেললো ইভা, আমতা আমতা করে বলল, বাবা মায়ের খাওয়া বোধ হয় এতক্ষণে শেষ হয়েছে, নিশ্চয়ই খুঁজছে আপনাকে। কথাটা বলেই আর সময় ব্যয় করলো না মেয়েটা, আলগোছে হাঁটা লাগালো উল্টো ঘুরে। নতুন দিন, নতুন ভোর, আকাশটাও আজ উজ্জ্বল বেশ। চারদিকে বসন্তের
ফুরফুরে বাতাস, যদিও গ্রামের মতো ততটা নয়, তবে পরিবেশটা চনমনে। আদর্শের শরীর এখন কিছুটা ভালো, তাই আর সে কলেজ কামাই করতে যায়নি। তাছাড়া মৌনতাকে এক পলক দেখার তৃষ্ণাও যে বেজায় কাতর হয়ে পড়েছে ছেলেটা। মৌনতা সেই যে সেদিন গেল তার বাড়িতে, তারপর আর দেখা নেই। নিজের জ্বরের ঘরে ঘটানো কাণ্ডে মেয়েটা তার উপর রেগে গেছে কিনা তাও তো জানা নেই। অবশ্য রাগাটা কি খুব অস্বাভাবিক কিছু? এমনই অপরিণত বয়সে সাধিত করা কিছু ভুলের জন্য মেয়েটা এখনো মাফ করেনি তাকে। তার মধ্যে এমন একটা কাণ্ড ঘটিয়ে নিজেই লজ্জিত হয়ে পড়েছে, আর তা তো মৌনতা। আদর্শ আনমনে এই কথাগুলো নিজের ভাবনায় ধারণ করে হাঁটছিল কলেজ ক্যাম্পাস থেকে। ক্লাসের কাছাকাছি যেতেই দেখা মিলল মৌনতার। আদর্শের মলিন চোখ মুখ কিছুটা চকচক করে উঠল, কিন্তু মেয়েটা তাকে পাত্তা দিল না খুব একটা। ক্লাস থেকে বেরিয়ে সে আদর্শের দিকেই আসছিল, কিন্তু ছেলেটার দিকে নজর পড়তেই উল্টো ঘুরে গেল। যে পথে এসেছিল সেই পথেই আবার ক্লাসে ঢুকলো। আদর্শের সন্দেহ গাঢ় হলো, নিশ্চয়ই সেদিনের ঘটনা আকস্মিক কর্মকাণ্ডের জন্য মেয়েটা রেগে আছে। এক অপরাধের মাফ পেল না এখন অবধি, তার মধ্যে আবার আরেক অপরাধ। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললো ছেলেটা, লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল ক্লাসের পানে। ক্লাসে ঢুকে নজর ঘুরিয়ে দেখলো চারপাশটা। মৌনতা মাঝখানের দিকের একটা বেঞ্চে বসে রয়েছে চুপচাপ, তার সম্মুখের সিটেই বসা পিহু, তবে পাশে সিটটা খালি। আদর্শ গিয়ে দাঁড়ালো মৌনতার পাশে, শান্ত কণ্ঠে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে মৌনতা, একটু বাইরে এসো। মৌনতা আড়ষ্ট হলো। আদর্শকে অবলোকন করে চোখের সম্মুখে ভেসে উঠল সেদিনের সেই জড়িয়ে ধরা আর চুমুর দৃশ্য। লাজে রক্তিমাভা ছড়িয়ে পড়ল মেয়েটার চোখে মুখে। তারও তো ওটা প্রথম প্রিয় পুরুষের সংস্পর্শে আসা ছিল, প্রথম চুমু ছিল। আচ্ছা, এখন মৌনতার কি করা উচিত? আদর্শ হয়তো তার প্রথম অনুভূতি প্রিয় পুরুষ, কিন্তু ছেলেটার সাথে তার প্রেমময় কোনো সম্পর্ক তো নেই। তাহলে ওই কি চুমুর অপরাধে ছেলেটা দুগালে দুটো থাপ্পড় লাগিয়ে দেওয়া উচিত? হয়তো তাই। একজন নারী হিসেবে তার সাথে অসভ্যতা করার অপরাধে আদর্শকে ভীষণ শাস্তি দেওয়া উচিত, কিন্তু মৌনতার মন যে তাতে সায় দিচ্ছে না। সেই কিশোরী বয়সের ন্যায় উতলা হয়ে উঠেছে তার হৃদয়, আরো বেশি সান্নিধ্য চাইছে আদর্শে। মস্তিষ্ক বলছে ভালোবাসা হলো সর্পের ন্যায়, যার দংশনে দহন নিশ্চিত। আবার মস্তিষ্কের বাণীকে হেসে উড়িয়ে দিয়ে মন বলছে ভালোবাসা হলো হৃদয়ে তোলপাড় জাগানো এক সুখময় অনুভূতি, যে অনুভূতি সর্পের দংশের ব্যথার চেয়েও ভয়ানক সুখ দানে সচেষ্ট। এ কেমন দোটানা, এ কেমন জ্বালা! নিজের হৃদয় এবং মস্তিষ্কের যুদ্ধে যে এবার দিশেহারা হয়ে পড়েছে মেয়েটার ছোট্ট হৃদয়টা। আদর্শ বেশ কিছুক্ষণ সময় নিয়ে অপেক্ষা করলো মৌনতার জবাবের আশায়, কিন্তু মেয়েটা কোনো উত্তরই দিল না। তার সাথে কথাও শুনতে না চাইলেও তো তেতে উঠে ঝাঁঝালো কণ্ঠে বলবে কি, আমি আপনার কোনো কথা শুনতে চাইছি না। আদর্শ বুঝে নেবে তার উপরে মৌনতার ক্রোধের পরিমাণ, সে অনুযায়ী সে নিজের প্রেয়সীর রাগ ভাঙাতে তৎপর হবে। কিন্তু না, মেয়েটা একদম চুপ মেরে রয়েছে। আদর্শ ধপ করে বসে পড়লো মৌনতার পাশে সিটে। চমকে উঠল মৌনতা, আর পিহু চোখ বড় বড় করে তাকালো আদর্শের পানে। দুই নারীর এমন বিদঘুটে ভঙ্গিতে তাকানোতে কিছুটা অপ্রস্তুত হলো আদর্শ, তবে নিজের অপ্রস্তুত ভাবকে প্রকাশ করলো না সে। পিহুর পানে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, আপনি এদিকে না তাকিয়ে সামনের দিকে তাকান, ওর সাথে আমার কিছু কথা আছে। এবার পিহু নিজেও অপ্রস্তুত হলো। একটা ছেলে আর মেয়ে কিনা নিজেদের মধ্যে কথা বলবে, আর সে হ্যাংলার মতো তাকিয়েছিল। পিহু দ্রুত বেগে সম্মুখের দিকে তাকালো, তপ্ত নিঃশ্বাস ফেললো আদর্শ। ঘাড় ঘুরিয়ে তাকালো মৌনতার পানে। মেয়েটা এখনো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার পানে, চোখে মুখে অস্বস্তি ভাব স্পষ্ট। আদর্শ দাঁতে দাঁত চাপলো। তার ভেতরেও কি অস্বস্তি বোধ কম হচ্ছে নাকি? যে ছেলে কখনো মেয়েদের সাথে ঠিকভাবে বলেনি কথা, সেই ছেলে শুধুমাত্র একটা মেয়ের মান ভাঙাতে মেয়েদের শাড়িতে এসে বসেছে। এর থেকে আর অস্বস্তিকর কি রয়েছে? মনে মনে ফোন দিয়ে আটলো আদর্শ। একবার শুধু মৌনতার রাগটা ভাঙুক, তারপর সব সুদে আসলে সে উসুল করে নিবে একদম। আদর্শের ভাবনার মধ্যেই মুখ খুলল মৌনতা, আড়ষ্ট ভঙ্গিতেই বলল, আপনি এখানে বসেছেন কেন, সমস্যা কি? আদর্শ আশেপাশে তাকালো, কণ্ঠটা একটু খাদে নামিয়ে বলল, কি করব, তুমি তো বাইরে গেলে না, আর আমার এই মুহূর্তে তোমার সাথে কথা বলাটাও জরুরি।
মৌনতা ঝট করে উঠে দাঁড়ালো, আদর্শের পানে তাকিয়ে বলল, এখন যাব, চলুন। আদর্শ উঠল না, মৌনতার হাত টেনে বসিয়ে দিল পাশে, ভারী কণ্ঠে বলল, এখন আর বাইরে যেতে হবে না, যা বলার এখানেই বলছি। মৌনতা আশেপাশে তাকালো, যদিও কেউ তাদের পানে তাকাচ্ছে না, তবুও কেমন একটা অস্বস্তি হচ্ছে তার। কিছুটা ইতস্তত করেই বলল, এখানে এভাবে? এইটুকু বলতেই মেয়েটাকে থামিয়ে দিল আদর্শ। মৌনতার পানে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, আমি এখানে সেদিনের মতো তোমাকে চুমু খেতে আসিনি যে এত মানুষের সম্মুখে সমস্যা হবে। মৌনতা চমকালো, ভরকালো, চোখ দুটো বড় বড় হয়ে গেল তার নিমিষেই। আদর্শ নিজেও অপ্রস্তুত। আসলে এই মেয়েটার সম্মুখে আসলে কেমন যেন তার মুখে লাগাম থাকে না। অবশ্য ভালোবাসার মানুষটার সম্মুখে যদি তুমি মনোজার করে নিজের সকল ব্যক্তিগত, পেশাগত, প্রাসঙ্গিক কিংবা অপ্রাসঙ্গিক কথা না বলতে পারো, তবে সে তোমার কেমন ভালোবাসার মানুষ? ভালোবাসার মানুষটার কাছে তোমাকে থাকতে হবে খোলা বইয়ের মতো, যার কাছে নিজের ভেতরের সবটা কারণে অকারণে অকপটে বলতে পারবে, নিজের ভেতরের সকল ভারী ভারী কথা, দুঃখ, কষ্ট সব কিছু ভাগাভাগি করতে পারবে, নিজেকে হালকা করতে পারবে। তবেই না সে তোমার মানসিক শান্তির কারণ হবে, আর তুমি হয়ে উঠবে তার নিকট বিশ্বস্ত এক প্রেমিক পুরুষ। মানুষ তার জীবদশায় সবচেয়ে ফ্রি থাকে তার ভালোবাসার মানুষগুলোর সাথেই। আদর্শের ক্ষেত্র বিষয়টা হয়তো তেমনই হয়ে দাঁড়িয়েছে। শখের নারী সম্মুখে আসলেই তার ভেতরে সব উগলে বেরিয়ে আসতে চায়, খোলা বইয়ের মতো ধরা দিতে চায় প্রেয়সীর নিকট। তবে নিজের ভেতরের কথা অকপটে মুখে এনে প্রেয়সীর প্রতিক্রিয়া বরাবরই অপ্রস্তুত করে তাকে। আদর্শ এলোমেলো দৃষ্টি ফেলল, আমতা আমতা করে বলল, আসলে আমি তোমাকে সেদিনের জন্য সরি বলতে এসেছিলাম। মৌনতা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, কোন দিন? ওই যে তোমাকে জড়িয়ে ধরে চুমু খেলাম সেদিনের জন্য। আসলে তখন আমি নিজের মধ্যে ছিলাম না, জ্বরের ঘোরে কি করতে কি করে ফেলেছি, দুঃখিত। মৌনতা লজ্জায় কেমন গুটিসুটি মেরে গেল। এমনি সেদিনের বিষয়টা নিয়ে সে লাজে মরে যাচ্ছে প্রতি মুহূর্তে, তার মধ্যে আবার এই ব্যাটা এসেছে মনে করিয়ে দিতে। মৌনতা কোনো ক্রমে হাঁসফাঁস করে বলল, ঠিক আছে, আমি বুঝেও নিয়েছি আপনি হুঁশে ছিলেন না, জ্বরের ঘোরে করে ফেলেছেন। আদর্শ অবাক হলো, মৌনতা যে এত সহজে তাকে মাফ করবে কল্পনাও করেনি সে। সেই বহু বছর আগের মাফ এখনো কপালে ঝুলছে, আর দুদিন আগের করা অন্যায়কে কিনা এত সহজে মাফ করলো। আদর্শ কিছুটা অবাক সুরেই বলল, তুমি মনে করনি কিছু? মৌনতা দৃষ্টি নত রেখেই ডানে বামে মাথা নাড়ালো, অস্ফুট স্বরে বলল, না। আদর্শের হৃদয়ে প্রশান্তি অনুভব করলো, আবারও মুখ ফুসকে বলে ফেলল, জীবনের চরম ভুলটা বোধহয় এখানেই করলাম তাহলে। তোমার গালে চুমু না খেয়ে ঠোঁটে খাওয়া প্রয়োজন ছিল। মৌনতা তড়িৎ বেগে তাকালো আদর্শের পানে। আদর্শ অপ্রস্তুত হলো আবারও। আমতা আমতা করে কিছু বলার পূর্বেই প্রফেসর ঢুকলো ক্লাসে। আদর্শ যেন এই যাত্রায় নিজের অপ্রস্তুত ভাব থেকে বাঁচল। মৌনতার পাশে সিট ছেড়ে দ্রুত গিয়ে বসলো ছেলেদের সারিতে, মেহেদি আর রিয়াদের পাশে। দুপুরে তপ্ত রৌদ্র, ক্লাসের জন্য বরাদ্দকৃত সময় আজকের মতো শেষ। কলেজ থেকে কিছুটা হন্তদন্ত হয়েই আজ বেরোলো মৌনতা, পিহু আর ইভা। উদ্দেশ্য আজ ফুচকা খাবে। সেদিন তো খাওয়াই হলো না। তাদের ফুচকা খাওয়ায় বাধা সৃষ্টি করলো আদর্শ, রিয়াদ এবং মেহেদি, 3 যুবক। তবে আজ আর তারা কোনো বাধা মানবে না। যদিও এই দুপুরবেলা বেশিরভাগ ফুচকার দোকানই বন্ধ থাকে, তবে কলেজ থেকে একটু দূরে একটা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে 2-1টা দোকান খোলা থাকে। মৌনতারা সিদ্ধান্ত নিল আজ সেখানেই যাবে তারা। যেমন ভাবনা তেমন কাজ। রাস্তার ফুটপাত ধরেই হাঁটা ধরলো 3 বান্ধবী। বেশ কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছেও গেল মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে। তাদের ধারণা মোতাবেক ফুচকার দোকানও খোলা। এবার আর তাদের পায়েকে 3 জনই এগিয়ে গেল দোকানের পানে। মৌনতা হাসি মুখেই দোকানদারকে বলল, মামা 3 প্লেট ফুচকা দিবেন, ঝাল দিয়ে। ইভা নিজের ডান হাতের তর্জনী দ্বারা চোখের গোল গোল চশমাটা ঠেলে দিল, সাবধানী সুরে বলল, মামা হাত দিয়ে বানাবেন, একটু স্বাস্থ্যকর ভাবে।